আশা করি আমার স্লাইড দেখছেন, আপনারা স্ক্রিন দেখা যাচ্ছে। জি আমরা স্যার, গত দেখা যাচ্ছে। আমরা গত ক্লাসে হচ্ছে রিয়েকশন ইঞ্জিনিয়ারিং শুরু করেছিলাম, মানে হচ্ছে প্রথম দিকে কি কি পড়বো, বই কি। আমি বই দিয়ে দিয়েছি আপনার সিআরকে, আশা করি হচ্ছে আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছে উনি। এবং আর পরে হচ্ছে আমরা ক্যাটালিস্ট হচ্ছে কিভাবে কাজ করে প্রথমে ব্রড ওভারভিউ আর কি দেখলাম। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ক্যাটালিস্ট। এখানে আমি অনেকগুলো সেম ইমেজ হচ্ছে অ্যাড করে দিয়েছি ক্লাসিফিকেশন সুবিধার জন্য। গত ক্লাসে আমরা যে ক্লাসিফিকেশন বলেছিলাম সেটা হচ্ছে ক্যাটালিস্টের রিঅ্যাকশনের উপর ডিপেন্ড করে উই ক্লাসিফাই দ্য ক্যাটালিস্ট এন্ড ফেজের উপর ডিপেন্ড করে হেটেরোজেনাস হোমোজেনাস বলেছিলাম। তো মেইনলি আমরা যদি হেটেরোজেনাস পার্টে আসি, এখানে ক্যাটালিস্টের প্রথম যে ইয়েতে থাকে সেটা হচ্ছে পোরাস ক্যাটালিস্ট। সো পোরাস ক্যাটালিস্ট যে কাজটা করে, মানে এটা অ্যাকচুয়ালি সব ধরনের, মোটামুটি সব ধরনের ক্যাটালিস্ট হচ্ছে হাইলি পোরাস হয়। তো পোরাস ক্যাটালিস্ট বলার আগে হচ্ছে আমি ক্লাসিফিকেশনটা বলার আগে বলি যে আমরা গত ক্লাসে বলেছিলাম ক্যাটালিস্টের মধ্যে হচ্ছে সারফেসে হচ্ছে এটা একটা সারফেস ফেনোমেনা। সারফেসে হচ্ছে আমার ইয়ে আসবে, রিয়েক্টেন্ট গুলো আসবে, ওগুলো অ্যাবজর্ব হবে, তারপর হচ্ছে রিয়েক্ট করবে। তো হচ্ছে আমার এখানে যে রিয়েকশনটা হচ্ছে ক্যাটালিস্টে, সেটা বেসিক্যালি সারফেসে হচ্ছে। সারফেস হুইচ ইজ সলিড লিকুইড ইন্টারফেস, সলিড অর ফ্লুইড ইন্টারফেস আমরা বলতেছি। ইন্টারফেসে হচ্ছে আমার রিয়েকশনটা হচ্ছে সলিড এন্ড ফ্লুইড ইন্টারফেসে, সাপোজ লাইক ইটস আর ক্যাটালিস্ট। সো এখানে হচ্ছে এখানে ফ্লুইড ছিল, যেখানে গ্যাসেস মলিকুল আছে বা লিকুইড মলিকুল আছে, যেখান থেকে এসে এখানে ক্যাটালিস্টের উপর বসে তারপর রিয়েক্ট করবে। সো এই ইন্টারফেসটার মধ্যে বেসিক্যালি হচ্ছে আমার ক্যাটালিস্টের রিয়েকশনটা হয়। ক্যাটালিস্টে যা কাজ করে ইন্টারফেসটার মধ্যে হয়, সলিড ফ্লুইড ইন্টারফেসটার মধ্যে। তার মানে রেট অফ রিয়েকশন ডিপেন্ড করবে আমি কতটুকু হচ্ছে সার্ফেস এরিয়া প্রোভাইড করছি ফর দ্য রিয়েক্টেন্ট টু অ্যাকচুয়ালি গেট অ্যাবজর্ব অন দ্য সার্ফেস। সো ইট হাইলি প্রপোর্শনাল টু দ্য সার্ফেস এরিয়া। তো সার্ফেস এরিয়া ইজ এ মেজর ডিল আমাদের জন্য, মানে ক্যাটালিস্টের প্রপার্টির জন্য। তো এখানে যেটা হয়, সার্ফেস এরিয়া দুই রকম হতে পারে। একটা হচ্ছে আপনার মেসোপোরাস, একটা মাইক্রোপোরাস। আমি হচ্ছে যদি সময় পাই আমি হচ্ছে ক্যাটালিস্ট ওগুলো পড়ায় দিব না। মেসোপোর বলি আর একটাকে মাইক্রোপোর বলি। পোর গুলা মানে হচ্ছে ক্যাটালিস্টের ভিতরে, মানে সাপোজ লাইক ইটস আর ক্যাটালিস্ট, সো এখানে হচ্ছে অনেক পোর থাকবে। তো একটা তো হচ্ছে এক্সটেরিয়র সারফেস একটা আছে, একটা হচ্ছে ইন্টারনাল সারফেস এরিয়া আছে। তো এক্সটার্নাল সারফেস এরিয়া যেটা, এক্সটার্নাল সারফেস এরিয়া, এটা হবে ক্যাটালিস্টের বাইরের পার্থক্য। মানে হচ্ছে সাপোজ লাইক হচ্ছে এই যে বাইরের এক্সটার্নাল সারফেসে যেটা থাকবে, যেমন আমাদের স্কিনের আপার পার্ট যেটা থাকবে সেটা হচ্ছে এক্সটার্নাল সারফেস হিসেবে কনসিডার করবো। এখানে আহামরি খুব বেশি এরিয়া পাওয়া যায় না, নট দ্যাট মাচ এরিয়া আর অবটেইনড। এখানে হচ্ছে খুব বেশি একটা এরিয়া তেমন পাওয়া যায় না, এটা হচ্ছে লিমিটেড সারফেস থাকে। বাট হচ্ছে হোয়াট গিভস দ্য ক্যাটালিস্ট মোর সুপিরিয়রিটি ইজ দ্য ইন্টারনাল সারফেস এরিয়া। এই ইন্টারনাল সারফেস এরিয়াটা সবচেয়ে ক্রুশাল, মানে হচ্ছে আমার কনসেপ্ট হচ্ছে ক্যাটালিস্টের জন্য। কেন ক্রুশাল? কারণ হচ্ছে যে আমার যে হিউজ অ্যামাউন্ট অফ আপনার ইয়ে লাগবে, ওই হচ্ছে আমার সার্ফেস এরিয়া লাগবে। যত বেশি সার্ফেস এরিয়া তত বেশি রিয়েকশন। এটা হচ্ছে এক্সটার্নাল সার্ফেস তেমন দিতে পারে না। সো ক্যাটালিস্টের মধ্যে অনেক পোর থাকে, এই পোর গুলা হচ্ছে ছিদ্র ছিদ্র। পোর তো মানে বুঝি হচ্ছে ছিদ্র। তো ওগুলা দিয়ে হচ্ছে যখন ভেতরে ঢুকবে, এক একটা পোরের মধ্যে দেখা যাবে সাপোজ লাইক ইটস এ পোর, তো হচ্ছে এরকম হচ্ছে এরকম শেপের থাকবে, এগুলো আমরা পরে দেখাবো। মানে হচ্ছে এখানে হচ্ছে যখন হচ্ছে মলিকুল গুলা ঢুকলো ভিতরে হচ্ছে প্রচুর পরিমাণে সার্ফেস এরিয়া প্রোভাইড করছে। তো এটা যদি ওভারঅল ক্যাটালিস্ট হয়, একটা পোর শুধু দেখালাম, একটা পোর হচ্ছে ভিতর পর্যন্ত যেতে পারে। সো হচ্ছে এক্সটার্নাল সার্ফেস এরিয়াতে ইন্টারনাল সার্ফেস এরিয়া অনেক বেশি হয়, যেগুলো হচ্ছে আমাকে হচ্ছে বিগার সার্ফেস এরিয়া প্রোভাইড করে। তো টিপিক্যালি যেটা হয়, মানে হচ্ছে ক্যাটালিস্ট গুলো হচ্ছে হাইলি পোরাস হয়ে থাকে, পোরাস ইন্টারনাল স্ট্রাকচার হয়, যেটার মধ্যে হচ্ছে আপনার হচ্ছে ক্যাটালিস্ট রিয়েক্টেন্ট গুলো বসতে পারে। তো হচ্ছে অন এভারেজ দেখা যায় হচ্ছে ক্যাটালিস্টের যে পোর সেটা হচ্ছে আপনার 0.6 সেন্টিমিটার কিউব পার গ্রাম, মানে 1 গ্রাম ক্যাটালিস্টে অন এভারেজ দেখা যায় 0.6 সেন্টিমিটার কিউব হচ্ছে এই ভলিউম হচ্ছে আমার থাকে হচ্ছে আপনার পোর আর কি। অ্যালুমিনাম সিলিকেটের যদি আমরা হচ্ছে ক্যাটালিস্ট চিন্তা করি, সাপোজ লাইক ইটস আওয়ার সিলিকা অ্যালুমিনাম, এইরকম ক্যাটালিস্টের জন্য অন এভারেজ দেখা যায় 0.6 সেন্টিমিটার কিউব পার গ্রাম হচ্ছে আমার হচ্ছে দেখা যায় ক্যাটালিস্টের ইন্টারনাল পোর আছে, পোর ভলিউম, দিস ইজ দ্য পোর ভলিউম। এবং যদি আমি পোর সাইজের কথা চিন্তা করি সেটা হচ্ছে 4 ন্যানোমিটার, খুবই ছোট, ওগুলো খালি চোখে নর্মালি দেখা যাবে না, এসিএম ছাড়া বোঝা যায় না। তো 4 ন্যানোমিটার হচ্ছে আমার পোর ডায়ামিটার হয়, এভারেজ ডায়ামিটার।
পোর ডায়া তো ওরকম হচ্ছে দেখা যায়। এবং হচ্ছে আপনারা জানেন যদি হচ্ছে ম্যাস ট্রান্সফার করে থাকেন ওখানে হচ্ছে অ্যাবজর্পশন পড়ানোর সময় বলতো আর কি অ্যাক্টিভেটেড কার্বনে কিরকম থাকে। তো এই যদি হচ্ছে যেটা থাকে সিলিকা অ্যালুমিনা হচ্ছে ক্যাটালিস্টের জন্য, ওর জন্য যেরকম সার্ফেস এরিয়া প্রায় টোটাল সার্ফেস এরিয়া সেটা হচ্ছে 300 মিটার স্কোয়ার পার গ্রাম, সো হিউজ সার্ফেস এরিয়া, এটা একটা ফুটবল মাঠের সমান। তো এই সার্ফেস এরিয়া আমরা জাস্ট হচ্ছে 1 গ্রাম অফ ক্যাটালিস্ট থেকে পাই। তো এখানে বুঝতে পারতেছি আসলে ইন্টারনাল হচ্ছে আমার এই মানে যেটা মানে সার্ফেস এরিয়া কতটুকু ইম্পর্টেন্ট আমার ক্যাটালিস্টের জন্য, এটুকু বুঝতে পারছি। জি স্যার। এটাকে আমরা বলতেছি মানে অধিকাংশ ক্যাটালিস্টই হচ্ছে পোরাস থাকে। পোরাস ক্যাটালিস্ট ছাড়া আমরা হচ্ছে নরমালি খুব বেশি একটা লাভ নাই, আমাদের মেইন টার্গেটে থাকে যত বেশি হচ্ছে পোরোসিটি করা যায়, মেকানিক্যালি স্ট্রং থাকবে স্যার, এবং হুম। স্যার 0.6 এটা কি স্যার ইন্টারনাল না এক্সটার্নাল? এটা ওভারঅল, এটা তো পোরের কথা বলছি, পোর কি ইন্টারনাল ও হবে না আচ্ছা। এক্সটার্নাল হবে? ইন্টারনাল হবে না পোর, জি স্যার। এক্সটার্নাল তো হচ্ছে আমি ভলিউম দিয়ে বলবো না, এটা পোরের কথা বলছি, পোর মানে অবশ্যই হচ্ছে ইন্টারনাল জিনিস আর কি। ইন্টারনাল। জি স্যার, ওকে তো স্যার। এখানে যে জিনিসটা যেটা নিয়ে কথা বলছিলাম, আমাদের মেইন টার্গেট থাকে কত বেশি হচ্ছে আপনার মেকানিক্যালি স্ট্রং, বাট হচ্ছে কত হাইলি পোরাস থাকে ক্যাটালিস্ট, হচ্ছে যত বেশি পোরোসিটি থাকবে ইন্টারনাল সার্ফেস এরিয়া তত বেশি বাড়বে। সো এর জন্য আমরা নর্মালি সাইজ রিডাকশন করি, হচ্ছে লাম্পি শেপ হচ্ছে আমরা চাই না। ক্যাটালিস্ট হচ্ছে ডেভেলপমেন্টের পর যত সাইজ রিডাকশন করা যায়, এটা আমরা পরে আমি হচ্ছে ক্লাসে আরো দেখাবো, আমাদের আরো পার্ট থাকে। সাইজ ইচ্ছা মতো কমালেই হবে না আসলে, একটা অপটিমাম সাইজ পর্যন্ত নিতে হবে। বেশি সাইজ যদি হচ্ছে আমরা সাইজ ছোট করে নিয়ে আসি, ন্যানোমিটার রেঞ্জে নিয়ে আসি, দেখা যাবে সার্ভিস এরিয়া বাড়তেছে কিন্তু অ্যাগ্লোমারেশন হতে পারে বা হচ্ছে আপনার এটা ওয়াশড আউট হয়ে যেতে পারে, মেকানিক্যাল স্ট্রেংথ অনেক কমে যায়। সো দেয়ার আর সাম সুইট স্পট, মানে হচ্ছে আমরা কখন হচ্ছে এটাকে অপটিমাইজড করে নিয়ে আসবো। খুব বেশি বড় হলে যেটা হবে ইন্টারনাল সার্ভিস এরিয়া কম থাকবে যদি হচ্ছে ক্যাটালিস্টের সাইজ হয়, আবার খুব বেশি ছোট হলেও চলবে না। সো হচ্ছে অপটিমাম একটা জায়গায় আসতে হবে যাতে করে হচ্ছে স্পোর এনাফ পোর্ট থাকে, এনাফ সার্ভিস এরিয়া থাকে। তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে পোরাস ক্যাটালিস্ট। সো অধিকাংশ ক্যাটালিস্টই পোরাস হয়। আরেক ধরনের ক্যাটালিস্ট আমি যদি হচ্ছে এখানে পোরাস ক্যাটালিস্টের পার্ট যদি দেখাই, এসিএম ইমেজ তো জানি, এসিএম মানে হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি। সো হচ্ছে আমরা যেটা খালি চোখে দেখতে পারতেছি না সেটা হচ্ছে ওই এই এসিএম ইমেজ দিয়ে দেখা যায় আর কি, মানে হচ্ছে অনেক ডিটেলস আমরা হচ্ছে 1 ন্যানোমিটার পর্যন্ত যেতে পারি। নর্মালি হচ্ছে ক্যাটালিস্ট রিসার্চ একটা হিউজ ডিল হচ্ছে এসিএম ইমেজিং আর কি। আমরা ক্যাটালিস্ট ডেভেলপমেন্টের পর তারপর হচ্ছে এই যে ইমেজিং গুলা করি যাতে ওর সাইজ বুঝতে পারি, শেপ বুঝতে পারি, পোর আছে কিনা সেটা বুঝতে পারি, পোর স্ট্রাকচার গুলা কিরকম এগুলো সব বুঝতে পারি, স্মুথ সারফেস আর আদার সারফেস এগুলো হচ্ছে ডিটেলসে বোঝা যায় আর কি। যেমন এটার যদি চিন্তা করি যে এটা হচ্ছে পোরাস ক্যাটালিস্ট যদি আমরা কনসিডার করি, এখানে আমি দিয়েছি পোর স্ট্রাকচার অফ দ্য ফেরাম বেসড কপার প্রমোটেড ক্যাটালিস্ট, মানে বেসিক্যালি এটা হচ্ছে ফেরাম, এই ক্যাটালিস্টের এর মধ্যে হচ্ছে প্রমোটার হিসেবে কপার আছে। প্রমোটার হচ্ছে আদার মেটাল বা মেটালিক কম্পাউন্ড বা অর্গানোমেটালিক কম্পাউন্ড হতে পারে যে ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি আরো হচ্ছে বাড়ায় দেয়। ক্যাটালিস্ট নর্মাল যতটুকু কাজ করবে তার চেয়ে হচ্ছে আরো এনহ্যান্স করে, এটাকে প্রমোটার বলি, ক্যাটালিস্ট প্রমোটার। সো এখানে যে ক্যাটালিস্ট আমি যে পেপার থেকে নিয়েছি ওরা হচ্ছে একটা মানে আয়রন বেসড হচ্ছে ক্যাটালিস্ট ডেভেলপ করেছে, তার উপর প্রমোটার হিসেবে ছিল কপার। সো এটার যখন ইন্টারনাল স্ট্রাকচার হচ্ছে ওরা দেখেছে, যেমন হচ্ছে এই যে দেখেন এটা মাইক্রোমিটার স্কেলে দেওয়া আছে 5 মাইক্রোমিটার, এই যে এতটুকু লেন্থ হচ্ছে 5 মাইক্রোমিটার, এসএমএম এর যে স্কেল গুলো বোঝা যায়, এই যে এতটুকু লেন্থ হচ্ছে 5 মাইক্রোমিটার রেঞ্জে। সো আমরা হচ্ছে প্রথমে যদি এটা হচ্ছে এক নাম্বারটা প্রথম যদি দেখি, এই যে হচ্ছে পোর গুলা বোঝা যাচ্ছে, এই যে মোটামুটি এটা এক্সটার্নাল পোর হিসেবে দেখা যাচ্ছে, মানে ছিদ্র ছিদ্র আছে ক্যাটালিস্ট সার্ফেস। তারপর যদি আরো জুম করি তখন দেখা যাচ্ছে এটা হচ্ছে সার্ফেসের রাফনেস গুলা বোঝা যাচ্ছে, একটু আগে দেখা যাচ্ছিল স্মুথ সার্ফেস হিসেবে, বাট এখন দেখা যাচ্ছে গ্রাফ, এই যে আরো জুম করে হচ্ছে আমরা ভিতরে ঢুকলাম মানে আরো জুম করলাম আর কি। তো এটা দেখা যাচ্ছে মোটামুটি এটা হচ্ছে রাফ সার্ফেস পাওয়া যাচ্ছে আর কি। এরপরে যদি আরো জুম করি, এবার ইন্টারনাল ভিতরের পার্টে ঢুকে গেছি, ইন্টারনাল পার্ট গুলাতে আমরা বুঝতে পারতেছি হচ্ছে যে এটার পোর গুলা হচ্ছে কিরকম শেপের থাকে, পোরের ভিতরে হচ্ছে আরো পোরোসিটি থাকতে পারে। এটা আরো ডিপলি গেলাম, আরো হচ্ছে জুম করলাম, এখানে জুম করলে যেটা দেখতে পাচ্ছি একদম পোরের শেপ গুলা কিরকম, এই যে ইররেগুলার, নট অলওয়েজ দ্য স্ফেরিক্যাল, ইররেগুলার শেপের হচ্ছে এক ইন্টার কানেক্টেড পোর আছে, মোটামুটি সবগুলা পোর একটা একটার সাথে কানেক্টেড আছে, পোর ওয়াল আছে, এই ওয়াল গুলো অ্যাকচুয়ালি সার্ভিস এরিয়া প্রোভাইড করছে। এর জন্য আমরা বললাম এই যে 300 মিটার স্কোয়ার পার গ্রাম অল্প একটু ক্যাটালিস্টে কত বেশি পরিমাণ সার্ভিস এরিয়া দিতে পারে জাস্ট বিকজ অফ দিস পোর্স। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, তারপর যদি আমরা যাই, আমরা হচ্ছে পোরাস ক্যাটালিস্ট কিরকম দেখা যায় সেটা দেখলাম। আরেক ধরনের ক্যাটালিস্ট আছে যেটা হচ্ছে আপনার বলি হচ্ছে মলিকুলার সিফ। মলিকুলার সিফ গুলা হচ্ছে পড়ানোর আগে মানে এখানে ইমেজটা আমি শুধু দেখা দিই, এটা হচ্ছে জিওলাইটের হচ্ছে এসএম ইমেজ গুলা এ এন বি।
মানে জিওলাইট যেটা, জিওলাইট এটাকে আরেকটা নাম হচ্ছে আমরা মলিকুলার সিভ বলি। এগুলো বেসিক্যালি অ্যালুমিনিয়াম সিলিকেট আর কি, হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম এবং হচ্ছে ম্যাগনেসিয়া বা সিলিকেট ওদের হচ্ছে কম্পাউন্ড জিওলাইট, ন্যাচারালি অকারিং জিওলাইট। তো এখানে যেটা হয় মানে হচ্ছে এগুলো অধিকাংশই হেক্সাগোনাল শেপের, যে সেম ইমেজ করে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে জিওলাইট গুলো হচ্ছে কিরকম শেপের, হেক্সাগোনাল শেপের, তাই না? মোটামুটি একটা হোমোজেনাস হচ্ছে স্ট্রাকচার এখান থেকে বোঝা যাচ্ছে, যেটা খালি চোখে কখনোই দেখা যেত না। এটা হচ্ছে 50 মাইক্রোমিটার পর্যন্ত, যে এতটুকু লেন্থ হচ্ছে 50 মাইক্রোমিটার, আমরা এতটুকু পর্যন্ত গিয়েছি। এটাকে যদি আরো জুম ইন করি তখন হচ্ছে আরো ডিটেলস হচ্ছে আমরা এটা দেখতে পারবো আর কি। মানে জুম ইন করে হচ্ছে একদম শেপ গুলো বোঝা যাচ্ছে। আরো জুম ইন করলে ভিতরে স্ট্রাকচার হয়তো দেখতে পেতাম। এখন মলিকুলার সিভ অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে, আমরা হচ্ছে এখানে একটু আসি, এটা দেখানোর পর অন্যগুলাতে যাব। এই যে এইখানে যে যেটা একটু অ্যাসিম ইমেজের সাথে এটা হচ্ছে রিজেম্বল লাগছে না, এটা যদি আমরা স্কেচ ড্র করি মলিকুলার সিভ হচ্ছে কাইন্ড অফ এরকম। এটা কি অ্যাসিম এর সাথে হচ্ছে মানে বোঝা যাচ্ছে না একই রকম না? হ্যালো? Yes, sir. জি স্যার। একটু শব্দ করেন, না আচারে না করলে তো বোঝা যায় না, আমি তো ভাবে হচ্ছে চলে গেছেন। যাই হোক, NASA, NASA দেখতেছি স্যার। হ্যাঁ, এটা তাহলে এসএম এর সাথে রিজেম্বল করে, এর জন্য আমি এসএম ইমেজ গুলো হচ্ছে ইন্টারনেট থেকে পেপার গুলা থেকে হচ্ছে বসিয়েছি, যাতে করে আপনার অ্যাকচুয়ালি ক্যাটালিস্ট কিরকম দেখতে, মানে হচ্ছে কেন আমি সার্ফেস এরিয়ার কথা বারবার বলছি বা পোরোসিটির কথা বলছি, ওটা হচ্ছে এসএম ইমেজ গুলো দেখলে হচ্ছে আপনার বোঝা যায়। তো মলিকুলার সিভ, এটার নাম দিছি সিভ, মানে কি বলতে পারবেন? সিভ, সিভস বলি যেটাকে, এগুলাকে বাংলাতে বললে কি বলা যায়, ছাঁকুনি টাইপ, তাই না? 5 মিটার স্যার। হ্যাঁ, এটাকে বলে ছাঁকুনি। এটা হচ্ছে যেটা করে, ছাঁকুনির কাজ কি থাকে, সবাইকে হচ্ছে পাস করতে দেয় না। একটা নির্দিষ্ট সাইজের মলিকিউল বা একটা নির্দিষ্ট সাইজের হচ্ছে ট্র্যাপ আপনার করতে থাকে স্যার। হ্যাঁ জি পার্টিকেলকেও স্যার। পাস করতে দেয়। তো এটাকে বলতেছি হচ্ছে আমরা সিভস। সো এখানে হচ্ছে যেটা হয় মানে হচ্ছে এই যে এরা হচ্ছে একটা মলিকুলার সিভের মতো কাজ করে। মলিকুলার কেন বলতেছি, ও যে এক একটা ছিদ্র, এগুলো হচ্ছে অক্সিজেন, অক্সিজেন বন্ডের মাধ্যমে হয়। এখানে দেখাচ্ছে এই যে এক একটা রিং, যেটা 12 রিংস, 12টা অক্সিজেন মিলে একটা 7.4 অ্যাংস্ট্রমের হচ্ছে সিভের মতো করে, মানে হচ্ছে ছিদ্রের মতো করে। তো একটা এরা কি যেভাবে কাজ করে সেটা হচ্ছে অ্যালুমিনা সিলিকা, টিপিক্যালি হচ্ছে এরা জিওলাইট। একটা তো বললাম জিওলাইট, জিওলাইট মানে হচ্ছে অ্যালুমিনা সিলিকা আর কি, অ্যালুমিনা সিলিকা, ওটা দিয়ে হচ্ছে কন্টেইনড, অথবা ক্লেজ থাকতে পারে, ক্লেজই হচ্ছে অ্যালুমিনা সিলিকা, টিপিক্যালি হচ্ছে মাটিতে যে এরকম কম্পোনেন্ট গুলো থাকে। তো এরা কাজ করে কিভাবে, এরা দেখা যায় হচ্ছে একটা নির্দিষ্ট সাইজের হচ্ছে মলিকিউল বাদে ওরা ভিতরে ঢুকতেও দেয় না এবং হচ্ছে বের হতেও দেয় না। তো এর জন্য হচ্ছে আমরা মলিকুলার সিভ বলছি। তো একটা স্পেসিফিক এক্সাম্পল যদি বলি, নর্মালি আমরা যদি হচ্ছে আমরা টলুইন নিয়ে কাজ করি, সাপোজ লাইক টলুইন আর হচ্ছে মেথাইন আছে, সো এটা হচ্ছে জিওলাইটের উপর দিয়ে গেলে উৎপন্ন করতে পারে তিনটা কম্পাউন্ড উৎপন্ন করতে পারে। এখানে যেহেতু হচ্ছে মানে হোমোজেনাস একটা নেচার আছে, এখানে বসতে পারে, এখানে বসতে পারে, অথবা এখানে বসতে পারে, তাই না? আমরা অর্গানিক কেমিস্ট্রি যদি মনে করি, তাহলে কি জি কি স্যার। প্রোডাক্ট হতে পারে এখানে বলেন তো? একটা হচ্ছে এরকম হতে পারে, জাইলিন হবে, দুইটা সিএস3 বলে জাইলিন, এরকম হতে পারে। আরেকটা হচ্ছে কিরকম হবে, সিএস3 এখানে, এখানে বসতে পারে। আরেকটা বসতে পারে কোথায়, সিএস3 এন্ড এখানে। তো তিনটা পজিশন, এটাকে বলি অর্থ, তাই না? অর্থ, এই পজিশনটাকে বলি মেটা, এটাকে বলি হচ্ছে প্যারা। তো অর্থ, মেটা, প্যারা তিন ধরনের হচ্ছে আমার ইয়ে আছে। তো এটাকে বলতেছে হচ্ছে অর্থোজাইলিন, এটা হচ্ছে মেটাজাইলিন, এন্ড দিস ওয়ান ইজ আওয়ার প্যারাজাইলিন। সো এখানে প্যারাজাইট। আইসোমারাইজেশনের রিঅ্যাকশনের মাধ্যমে তিন ধরনের কম্পাউন্ড হতে পারে। এখানে যে হচ্ছে শেপ গুলা আছে, মানে হচ্ছে মলিকুলার শেপ গুলার, মানে হচ্ছে আপনার জিওলাইট গুলার, ও শুধুমাত্র দেখা যায় হচ্ছে এই যে আপনার ইয়েকে ঢুকতে দিবে। মেথেইন তো অনেক ছোট থাকে, অনেক ছোট মলিকিউল, সো ইট ক্যান এন্টার। এবং হচ্ছে আপনার টলুইন যেটা আছে সেটাকে হচ্ছে ঢুকতে দিচ্ছে। বাট ওর হচ্ছে ইন্টারনাল পোর গুলা ভিতরে ঢুকলো, রিয়েক্ট করলো, সার্ফেসে বসলো, দেন রিয়েক্ট করলো, প্রোডাক্ট তো বেরোতে হবে। ওর পোর গুলা এমন শেপের, যে আমরা দেখে আসলাম 7.4 অ্যাংস্ট্রমের, এমন শেপের। ও হচ্ছে মেটা এবং হচ্ছে আপনার অর্থকে হচ্ছে বেরোতে দেয় না। এই যে অর্থর যে শেপটা, অর্থোজাইলিনের যে শেপ সিএস3 এখানে একটা, আর প্যারা যে মেটা যেটা আছে এখানে সিএস3, এখানে হচ্ছে সিএস3। সো এই দুইটার শেপের কারণে এই দুটাকে হচ্ছে ও বেরোতে দেয় না। এমন সিলেক্টিভ হচ্ছে কোর সাইজ, যাতে করে হচ্ছে ও বেরোতে, অন্যগুলা বেরোতে পারে না, স্টেরিক হিন্ডারেন্স থাকে। যেমন এখানে দুটা হচ্ছে কাছাকাছি থাকে, সো স্টেরিক হিন্ডারেন্স থাকে, প্যারাগুলাকেও শুধুমাত্র বেরোতে দেয়। তো এইখানে সিলেক্টিভলি হচ্ছে শুধু প্যারাকেও বেরোতে দিচ্ছে। কিন্তু এখানে প্রোডাক্ট হচ্ছে কিন্তু তিনটাই, অর্থ, মেটা, প্যারা তিনটাই হচ্ছে। তো
তারপর যেটা করে ওর মধ্যে আরো ধরনের সাইট আছে যেখানে ও বসতে পারে অন্যগুলো অর্থ এবং প্যারা, যেহেতু মেটা এবং অর্থ, সরি, অর্থ আর মেটা যেহেতু বেরোতে পারতেছে না, মেটা গুলা বেরোতে পারতেছে না পোর মাউথের শেপের কারণে, ওরা করে কি ভিতরে হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার গুলোতে নিজেরা আবার রিয়েকশন করে, আইসোমারাইজেশন রিয়েকশন অ্যাক্টিভ সাইট গুলাতে বসে, এই যে অ্যাক্টিভ সাইটে বসে আপনার হচ্ছে আইসোমারাইজেশন করতেছে, যাতে করে যে অর্থ বা মেটা যেগুলো আছে সেগুলা কিসে কনভার্ট হয়ে যায়, প্যারাতে স্যার। প্যারাতে কনভার্ট হয়ে যায়। সো এরকম আইসোমারাইজেশন রিয়েকশন দিবে সে হচ্ছে প্যারাতে, যে অর্থটা দেখালাম প্যারাতে কনভার্ট হবে। শুধুমাত্র প্যারা হলে, প্যারাজাইলিন হলে ওইখান থেকে এক্সিট করতে পারে। তো এই যে সিলেক্টিভলি যদি আমরা এই রকম জিওলাইট ইউজ না করতাম, বা হচ্ছে এটাতে একটা তো হচ্ছে আপনার রিয়েকশনকে অ্যাক্সেলারেট করতেছে, ঠিক আছে, হাইলি মানে অ্যাক্সেলারেট করতেছে, কিন্তু ওর যে আদার যে সাইড রিয়েকশন গুলো আছে সেগুলোকে হচ্ছে বন্ধ করে দিচ্ছে কাইন্ড অফ, এবং সিলেক্টিভলি কি প্রডিউস করতেছে শুধু প্যারাজাইলিন, তাই না? Paradigm. Yes, sir. জি স্যার। হাইলি সিলেক্টিভ, এটা হচ্ছে ক্যাটালিস্টের আরেকটা প্রপার্টি, হাইলি সিলেক্টিভ। সব ধরনের ক্যাটালিস্ট, এক ধরনের ক্যাটালিস্ট কিন্তু আরেক ধরনের মলিকিউলের সাথে হচ্ছে করবে না। যেটা হচ্ছে আপনার নিকেল ক্যাটালিস্ট যদি হচ্ছে আপনার ইয়েতে কাজ করে, মানে হচ্ছে আপনার ওই ক্র্যাকিং এ কাজ করে, সেটা কিন্তু হচ্ছে আপনার অ্যামোনিয়া সিনথেসিসে কাজ করবে না। তো এক একটা ক্যাটালিস্ট হচ্ছে এক এক ধরনের মলিকিউলের জন্য সিলেক্টিভ, এক একটা মলিকিউলকে বসতে দেবে, রিয়েকশন করতে দেবে, এর জন্য ক্যাটালিস্ট গুলো এত প্রেশাস এবং হাইলি সিলেক্টিভ নেচার আমরা এই কারণেই বলি। সো মলিকুলার সিভ এই কারণে বলতেছি যে মলিকিউল মিলে সিভের মতো করবে, যাতে করে একটা পার্টিকুলার সাইজ এবং শেপের মলিকিউলকে ঢুকতে দিবে এবং বেরোতে দিবে। বাকিদের যেগুলো নন সিলেক্টিভ মলিকিউল প্রডিউস হচ্ছে ওকে কিন্তু বেরোতে দিচ্ছে না। সো দোজ মলিকিউল নিড টু কনভার্ট ইট ইনটু দ্য সিলেক্টিভ ম্যাটেরিয়ালস অর সিলেক্টিভ মলিকিউলস, suppose like our para. So ortho and meta has to compile with that system, and they need to they need to convert into paraxylene. So this zeolite is highly selective for the paraxylene production from the কি কই থেকে প্রোডাকশন করছিলাম আমরা, সেটা হচ্ছে মেথাইন, আর হচ্ছে সাথে কি ছিল আমাদের, টলুইন। টলিন। হুম। তো এইটারই হচ্ছে আমরা এখানে এসএম ইমেজের মাধ্যমে দেখেছি এটা কিরকম শেপের দেখায়, বাট এটার এত ডিটেলস এর হচ্ছে ছবি পাই না, এটা হচ্ছে একদম পোর সাইজ পর্যন্ত আমি দেখাতে পাইনি, কারণ হচ্ছে আপনার এসএম ইমেজ হচ্ছে নর্মালি 1 ন্যানোমিটার রেঞ্জ পর্যন্ত যেতে পারে। তো এটা বেসিক্যালি 7.4 অ্যাংস্ট্রম পর্যন্ত হচ্ছে ওর হচ্ছে পোর মাউথ গুলা। তো আমি হচ্ছে ডিটেলস দেখাতে পারিনি আর কি। সো দ্যাটস দ্য কেস। এটা হচ্ছে 2 নাম্বার হচ্ছে ক্যাটালিস্টের আমার ইয়ের কথা বললাম, প্রথমটা পোরাস ক্যাটালিস্ট দেখালাম, তারপর হচ্ছে দেখালাম মলিকুলার সিভ 2 নাম্বারটা। 3 নাম্বার যেটা আছে, এটা হচ্ছে মনোলিথিক ক্যাটালিস্ট বলি। মনোলিথিক বলার আগে আমি আরেকটা দুইটা জিনিস বলি, 3 নাম্বার আমি লিখে দিই আগে। মনোলিথিক, 4 নাম্বার হচ্ছে সাপোর্টেড ক্যাটালিস্ট, 5টা হচ্ছে আনসাপোর্টেড ক্যাটালিস্ট, আর 1 নাম্বারটা বললাম পোরাস ক্যাটালিস্ট। স্যার বলেন। স্যার এই পাঁচটা তো হেটারোজেনাস ক্যাটালিসিসের ক্লাসিফিকেশন, তাই না স্যার? হুম হুম ঠিক আছে। আচ্ছা, যা বলছিলাম আমরা হচ্ছে পোরাস ক্যাটালিস্টের কথা বললাম, মলিকুলার সিভের কথা বললাম, মনোলিথিক ক্যাটালিস্ট গুলা বলার আগে এখানে হচ্ছে 3টা মোটামুটি একসাথে মার্জিং আর কি। তো এখানে যেটা থাকে নর্মালি হচ্ছে ক্যাটালিস্ট গুলো হচ্ছে ফাইনাইট পার্টিকেল হিসেবে থাকে, একদম হচ্ছে মিনিস্কাস পার্টিকেল। তো আমরা এভাবেই সিনথেসিস করি। তো দেখা যায় কি ইন্ডাস্ট্রিয়ালিতে তো আমরা হচ্ছে পাউডার হিসেবে ক্যাটালিস্ট ইউজ করা হচ্ছে খুবই ইনিশিয়েন্ট প্রসেস, কারণ হচ্ছে আপনার এগুলো প্যাক ব্যাচ সিস্টেম আকারে থাকে ক্যাটালিস্ট গুলো, তাই না? হচ্ছে ক্যাটালিস্ট গুলো থাকলো, রিয়েক্টেন্ট ঢুকলো, তারপর রিয়েক্টেন্ট প্রোডাক্ট হচ্ছে বেরোলো, সো প্যাক ব্যাচ আকারে থাকে। আমরা যখন হচ্ছে আমরা এরকম ডিজাইন করতে হবে তখন কিন্তু পাউডারি শেপ হবে না, এটা পাউডারি শেপ থাকলে যেটা হচ্ছে হাই প্রেসার ড্রপ হতে পারে এক কথা, তারপর হচ্ছে আবার ক্লগিং হয়ে যেতে পারে এখানে, তারপর যেটা হবে সেটা হচ্ছে এইগুলা হচ্ছে ওয়াশড আউট হয়ে বা ব্লো ডাউন হয়ে যেতে পারে, যেটা হচ্ছে পার্টিকেল হচ্ছে এগুলো চলে যেতে পারে। ওইটা হচ্ছে হাইলি আপনার হচ্ছে আনপ্রোডাক্টিভ একটা প্রসেস। তো এখানকার আমরা যেটা করি এগুলো করার জন্য, আর ক্যাটালিস্ট হাইলি হচ্ছে আপনার কস্টলি হয়, যেমন হচ্ছে প্লাটিনাম, এটা হচ্ছে হাই কস্ট, তারপর হচ্ছে গোল্ড ন্যানো পার্টিকেল যদি ইউজ করি হাইলি কস্ট থাকে, বা হচ্ছে যেগুলো হচ্ছে আমার সিলেক্টিভ ক্যাটালিস্ট গুলো ইন্ডাস্ট্রিয়ালের জন্য লাইসেন্স ক্যাটালিস্ট, ওগুলো হচ্ছে কস্টলি থাকে অনেক। তো আমরা তো হচ্ছে এত হিউজ অ্যামাউন্ট অফ ক্যাটালিস্ট ইউজ করতে পারবো না, কারণ হচ্ছে কার সাথে কোথায় বসবে রিয়েক্টেন্ট আমরা জানি না। তো আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা একটা ইনার্ট ম্যাটেরিয়ালের মধ্যে এটাকে ইমোবিলাইজ করি। ইমোবিলাইজ মানে হচ্ছে আটকায় দেওয়া, বসায় দেওয়া, এটাকে হচ্ছে মানে বসাই, ক্যাটালিস্ট গুলাকে ডিসপার্স করি, ডিসপার্স করে দিচ্ছি, মানে হচ্ছে ইনার সাপোর্টে, এটাকে এর জন্য বলতেছি সাপোর্ট। সাপোর্ট, সাপোর্টের উপর আমরা হচ্ছে অ্যাক্টিভ ক্যাটালিস্ট, যেটা হচ্ছে মেইন ক্যাটালিস্ট, এটাকে বলতেছি আমরা অ্যাক্টিভ ক্যাটালিস্ট, আর যার উপর বসাচ্ছি ইনার্ট ম্যাটেরিয়ালটা তাকে বলতেছি ক্যাটালিস্ট সাপোর্ট। তো
ক্যাটালিস্ট সাপোর্ট এবং মানে কেন ইউজ করবে বুঝতে পারলাম, যে অ্যাক্টিভ ক্যাটালিস্ট গুলো আছে যেগুলো হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে আপনার ক্যাটালিস্ট, মানে হচ্ছে আপনার ফেরাস অক্সাইড, ফেরামের অক্সাইড, নিকেলের অক্সাইড, প্লাটিনাম হতে পারে, কপার হতে পারে, ভ্যানাডিয়াম হতে পারে, এসব মানে এগুলা যেগুলো অ্যাক্টিভ মেটাল যেগুলো ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, এগুলোতে এত হিউজ অ্যামাউন্ট আমরা ইউজ করতে পারবো না ইন্ডাস্ট্রিয়াল স্কেলে। তো আমরা যেটা করবো সেটাকে হচ্ছে এটাকে একটা ইনার্ট ম্যাটেরিয়ালের উপর ওই ক্যাটালিস্ট গুলাকে ডিসপার্স করবো বা আটকায়া দিব। তো হচ্ছে আমার একটা পারপাস কাজ করতেছে, এটা হচ্ছে আগে যেটা হতো পাউডার শেপ গুলো অ্যাগ্লোমারেটেড হতে পারতো, অ্যাক্টিভ ম্যাটেরিয়াল গুলো একটার সাথে একটা লেগে যেতে পারতো, তো এনাফ রিঅ্যাকট্যান্ট স্পেস ও প্রোভাইড করতো না। তো আমরা হচ্ছে যখন ওকে ডিসপার্স করে দিচ্ছি অন্য একটা ম্যাটেরিয়ালে, ইনার্ট ম্যাটেরিয়াল যার হচ্ছে ক্যাটালিটিক প্রপার্টি নাই বাট ইট ক্যান অ্যাক্ট এজ এ সাপোর্ট, সো উই আর ডিসপার্জিং দ্য অ্যাক্টিভ ম্যাটেরিয়াল অন দ্য সাপোর্ট। সো এখানে দেখা যাচ্ছে কি আমরা অ্যাগ্লোমারেশন দূর করতেছি, একটার সাথে লেগে যাবে না, এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে ওর যে হিউজ অ্যামাউন্ট আমার লস হতো আগে, মানে যদি আমরা হচ্ছে যদি একদম জাস্ট অ্যাক্টিভ মানে ক্যাটালিস্ট গুলো ইউজ করতাম শুধু হচ্ছে প্যাকবেট ডিজাইনের জন্য, দ্যাট কুড বি হিউজ লস। সো আমরা হচ্ছে ওটা করতেছি না, আমরা হচ্ছে স্যার এফিশিয়েন্ট ওয়েতে। হুম। স্যার এই সাপোর্ট ম্যাটেরিয়ালটা কোনো কোনো এক ধরনের প্লেট নাকি অন্য কিছু? এটা কি ধরনের প্রশ্ন হলো? ব্রিক হবে কেন? আমরা কি না ইন্ডাস্ট্রিতে স্যার, ব্রিকের প্লেট উপর প্লেট স্যার, কি? মানে প্লেট নাকি মানে স্যার ইয়ে ক্লিপ? ক্যাটালাইজ মানে আমাকে পাউডার। আমি আমি বলবো সাপোর্ট গুলাকে আমাকে যেতে দেন, আমি হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমি সবই বলছি। এটা কোনো কৃত্রিম না, আমি হচ্ছে বলছি কি ধরনের ম্যাটেরিয়াল আছে, মানে হচ্ছে আই নিড টু প্রসিড। আচ্ছা, যেটা বলছিলাম আমার সাপোর্ট তো সাপোর্ট ম্যাটেরিয়াল গুলো যেটা হয় নর্মালি হচ্ছে ইনার্ট ম্যাটেরিয়াল গুলো হয়, যেমন হচ্ছে অ্যালুমিনা হচ্ছে আমরা ইউজ করতে পারি Al2O3, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ইউজ করতে পারি MgO, দেন হচ্ছে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ক্লে গুলা ইউজ করতে পারি। টিপিক্যালি এগুলোকে একসাথে আমরা অ্যালুমিনিয়াম সিলিকেট বলি। তো বারবার বলছি কারণ এটা হচ্ছে হাইলি ইউজড হচ্ছে ক্যাটালিস্ট সাপোর্ট, অ্যালুমিনিয়াম সিলিকা বলি আমরা। হচ্ছে আমরা নর্মালি আমরা এক্সপেরিমেন্টও করি অ্যালুমিনিয়ামের উপর দিয়ে, হচ্ছে আমরা অন্য একটা ক্যাটালিস্ট ইমোবালাইজ করি, প্রসেসটাকে ইমোবালাইজেশন বলে। অনেকগুলো প্রসেস আছে, এগুলো এত ডিটেলস আমি যাচ্ছি না, এগুলো সব হচ্ছে আপনার সিনথেসিস প্রসেসের মধ্যে আর কি। সো বেসিক্যালি আমরা হচ্ছে অ্যাক্টিভ কোন একটা সাপোর্ট ম্যাটেরিয়ালের মধ্যে যেগুলো হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম সিলিকে কিরকম হবে দেখতে, ওই জিওলাইটের মতো হয় আর কি, হচ্ছে শক্ত ম্যাটেরিয়াল। তো ওই হচ্ছে এটার উপর দেখা যায় অ্যাক্টিভ ম্যাটেরিয়াল গুলোকে আমরা ডিপোজিট করতেছি, ডিসপার্স করতেছি বা ইমোবালাইজেশন করতেছি, অনেকগুলো ওয়ার্ড আছে। তো এটা করলে যেটা হয় ওভারঅল হচ্ছে এটা সুন্দর করে ডিসপার্স হবে পুরো সাপোর্টের মধ্যে, আমি ক্যাটালিস্ট লস আটকাচ্ছি, অ্যাগ্লোমারেশন আটকাচ্ছি, মেকানিক্যাল স্টেবিলিটি বাড়াচ্ছি, এবং হচ্ছে আমার হাই অ্যামাউন্ট অফ ক্যাটালিস্ট রিকোয়ারমেন্টটা থাকবে না। তো আমি যদি দেখাই এটাকে আমরা এইভাবে ক্লাসিফাই করছি সাপোর্টেড ক্যাটালিস্ট, আনসাপোর্টেড ক্যাটালিস্ট। আমরা যদি হচ্ছে একটু এর মধ্যে যাই, এসএম ইমেজের গুলোর মধ্যে যাই যে কিরকম দেখা যাবে সেটা, এই যে এই ছবিটা যদি দেখি এটা হচ্ছে এলডিএইচ ফ্লেক এমবিডেড মেসোপোরাস সিলিকা সাপোর্ট। সিলিকা হচ্ছে আরেক ধরনের সাপোর্ট হতে পারে যেটার কথা বলতেছি আমি বারবার। এটার আগে আমরা শুধু দেখি যে এলডিএইচ পার্টিকেল গুলো, এটা একটা ক্যাটালিস্ট নাম দিলাম আর কি, যে লেয়ার্ড ডাবল অক্সাইড, দুইটা মেটালের অক্সাইড। এটা বেসিক্যালি Fe2O3 এন্ড হচ্ছে CO2O3 এর হচ্ছে একটা ডাবল অক্সাইড আর কি, অন্যরকম হতে পারে মেটাল, এর জন্য এলডিএইচ পার্টিকেল বলতেছি। সো পার্টিকেল বেসিক্যালি হচ্ছে এরকম, মানে হচ্ছে যে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল যেটা হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে, দেখেন এখানে প্রচুর পোরাস হচ্ছে, অনেক ফ্লেকি টাইপ শেপ, মানে এসএম থেকে বোঝা যাচ্ছে এটা ফ্লেকি ফ্লেকি শেপ, তারপর হচ্ছে পোরোসিটি আছে। সো এটা যদি হচ্ছে পাউডার হিসেবে থাকবে, তো আমরা তো পাউডার হিসেবে ইউজ করা যাবে না, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে হিউজ অ্যামাউন্ট লাগবে, আর এত হাই অ্যামাউন্ট আমরা প্রোডাকশনও করতে পারবো না ক্যাটালিস্ট, এগুলো তো হাইলি এক্সপেন্সিভ। তো আমরা যেটা করলাম এটা সিলিকা সাপোর্টের উপর হচ্ছে কি এমবিডেড করলাম সিনথেসিস প্রসেসের মাধ্যমে, একসাথে হচ্ছে জেনারেশন করলাম। তো এই যে দেখেন সিলিকা হচ্ছে এই যে এইগুলা, এই যে এগুলা, এগুলোর উপর আমরা যদি অ্যাসিমটা দেখি এটা সাপোর্ট ম্যাটেরিয়াল হিসেবে কাজ করছে, এইগুলো হচ্ছে এলডিএইচ পার্টিকেল। এই যে এগুলো হচ্ছে এই যে এখানে আছে, আমরা ওর সাথে হচ্ছে সাইজ যদি শেপ যদি মিলাই তাহলে বুঝতে পারবো এগুলো হচ্ছে আমার অ্যাক্টিভ ম্যাটেরিয়াল গুলা, অ্যাক্টিভ সাপোর্ট গুলা। সো দ্যাটস ইট, যে এইভাবে বুঝতে পারছি সাপোর্টের উপর কিভাবে ক্যাটালিস্ট গুলা থাকে। জি স্যার। মূলত কস্ট কমানোর জন্য স্যার। হ্যাঁ মানে স্যার অবশ্যই, মানে এই যে হিউজ আমার আমার কয়েক টন ক্যাটালিস্ট লাগবে আমার প্রোডাকশনের জন্য, আমি কি এত পরিমাণ হচ্ছে এই এলডিএসটা বানাতে পারবো না, ইটস কোয়াইট ইম্পসিবল, এত হচ্ছে আমার পসিবল না। তো আমরা যেটা করি আর অ্যাগ্লোমারেশন হতে পারে, আপনি তো পাউডার থাকে, এগুলো পাউডার হিসেবে থাকবে অক্সাইড গুলা, ন্যানো ন্যানো পার্টিকেল বা ওই রেঞ্জে থাকবে পাউডার হিসেবে, তো আমরা তো পাউডার হিসেবে ইউজ করবো না।
আমরা যেটা হিসেবে ইউজ করবো, আমরা হচ্ছে ওই অ্যাক্টিভ ম্যাটেরিয়াল এগুলোকে অ্যাক্টিভ ক্যাটালিস্ট করতেছি। এগুলাকে হচ্ছে সাপোর্টের উপর হচ্ছে আমরা এটাকে হচ্ছে ডিসপার্স করতেছি, দেখতেছি আমরা ভালো করে এগুলো ডিসপার্স হয়ে আছে, বিভিন্ন জায়গায় বসে আছে। সো ওভারঅল হচ্ছে লস কিন্তু কমছে। প্লাস হচ্ছে আপনি যদি পাউডার হিসেবে ইউজ করেন, এখানে প্রচুর প্রেসার ড্রপ হবে রিয়েক্টের ভিতরে প্যাকেট আকারে। তারপর হচ্ছে আপনার অ্যাগ্লোমারেশন হওয়ার তো পসিবিলিটি আছে। এই ঝামেলাগুলো সবগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে আমরা সবকিছু হচ্ছে ই হিসেবে রাখি, কি বলে এটাকে হচ্ছে ক্যাটালিস্ট সাপোর্টের উপর হচ্ছে রাখি। বুঝতে পারলাম? জি স্যার। আরেকটা এক্সাম্পল যদি আমরা ক্যাটালিস্টের সাপোর্টের কথা বলি, সেটা হচ্ছে আমরা ওই ইয়ের জন্য নর্মালি হচ্ছে কারের বাম্পার যেগুলাতে থাকে, যে অটোমোবাইল গুলাতে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার কি হয়, নক্স এন্ড সক্স হয়। তো ওইটাকে আমরা কি করি, রিজন মানে হচ্ছে SO2 NO2 কনভার্ট করার জন্য আপনার দেখা যায় হচ্ছে কি প্লাটিনাম অ্যালুমিনার উপর দেখা যায় হচ্ছে প্লাটিনাম ডিপোজিট করছে। সো অ্যালুমিনার সাপোর্ট থাকবে, ওটার উপর হচ্ছে প্লাটিনাম ডিপোজিট করবে। সো গ্যাস মলিকুল যখন প্লাটিনাম উপর দিয়ে যাবে, এগুলো রিডিউসড হয়ে যাবে। সো নর্মাল প্লাটিনাম এত হিউজ অ্যামাউন্ট আমরা ইউজ করতে পারবো না, আর হচ্ছে এইটা তো কস্টলি। তো এটার জন্য আমরা অ্যালুমিনার উপর হচ্ছে প্লাটিনাম গুলো মানে প্লাটিনাম গুলো হচ্ছে ডিস্ট্রিবিউটেড করি, এই যে এরকম টাইপ। এবং দেখা যায় তখন হচ্ছে কারের বাম্পার গুলোতে আমরা নর্মালি এগুলো ইউজ করি। তো হচ্ছে এই যে সক্স নক্স গুলো কনভার্টেড হয়ে অক্সাইড হয়ে আপনার হচ্ছে SO2 তে হচ্ছে কনভার্ট হয়ে হচ্ছে কম্পারেটিভলি বেটার ইয়েতে কনভার্ট হয় আর কি। বুঝতে পারলাম? জি স্যার। তো এইটাই যে একটু আগে যেটা দেখাচ্ছিলাম আপনাদের, ওই যে হচ্ছে ইয়ের যেটা আর কি জিওলাইটের, তাই যে জিওলাইটের যদি অ্যাকচুয়াল স্ট্রাকচার দেখে, এই যে যেটা আমরা একটু আগে ছবি দেখছিলাম তাই না, ওই যে ওরকম শেপের হেক্সাগোনাল শেপের অ্যাটমিক, এটা হচ্ছে আরো ডিটেলসে গেছে, 1 ন্যানোমিটার রেঞ্জে চলে গেছে। যার জন্য ওরকম দেখা যাচ্ছে। যে এটা হচ্ছে এরকম আর কি, প্রথমগুলো ইমেজ হচ্ছে এরকম ওভারঅল হেক্সাগোনাল শেপের 50 মাইক্রোমিটার রেঞ্জের ওরা এরকম। তারপর যদি আরো জুম ইন করি, তখন হচ্ছে ইন্টারনাল কোর গুলা দেখছি সবই মোটামুটি হেক্সাগোনাল। অনেক কোর আছে আমরা বুঝতেছি, 10 ন্যানোমিটার রেঞ্জে গেছি। আরো যদি জুম করি 1 ন্যানোমিটার রেঞ্জে চলে যায়, তখন একদম ভিতরে অ্যাটমিক লেয়ার কিরকম হচ্ছে একদম কোর্স ক্রিয়েট করছে, ওগুলো সব বোঝা যায়। একটু আগে আমরা যে এখানে হচ্ছে যে দেখাচ্ছিলাম, এটার মতো দেখাচ্ছে না এখন হুবহু? জি স্যার। এটা গেল আরেকটা। এখন লাস্ট ওয়ান যেটা মনোলিথিক ক্যাটালিস্ট, এটা হচ্ছে একটা সাপোর্টিভ ক্যাটালিস্ট আর কি। মনোলিথিক নাম দেওয়া হয়েছে ওর শেপের কারণে। এটা হচ্ছে কোথাও কি দেখছি, এটা কিসের মতো দেখা যাচ্ছে বলেন তো, এই শেপটা চেনা চেনা মনে হচ্ছে কিনা? খোসার জালের মতো। এটা জালের মতো না বলে, যে ফিল্টার গুলা ছিল না আগে, স্যার। ফিল্টারের হচ্ছে শেপ ওরকম থাকে, ওইটাই হচ্ছে মনোলিথ। এটা হচ্ছে সিরামিক মনোলিথ। এখন মনোলিথ বলছি এটা শেপের কারণে, নর্মালি হচ্ছে এটা স্কোয়ার শেপের হতে পারে, তারপর হচ্ছে স্পেরিক্যাল হতে পারে, এরকম হচ্ছে আপনার হেক্সাগোনাল হতে পারে। ওরকম শেপের দেখা যায়। এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম, এটাও অ্যালুমিনিয়াম সিলিকাতেই করা, সিরামিক যেহেতু। এই সিরামিকের হচ্ছে আমরা এরকম স্ট্রাকচার ক্রিয়েট করি, যাতে করে হচ্ছে এগুলো কি দেখাচ্ছে দেখে বুঝতেছি এগুলো হচ্ছে হাই লম্বা হবে, এবং হচ্ছে আপনার ইউনিফর্ম হচ্ছে একটা সার্ফেস এরিয়া প্রোভাইড করছে। তো এটা হচ্ছে এর জন্য মনোলিথ বলা হয়। যে দেখা যায় মোটামুটি 1.8 মিলিমিটার রেঞ্জের মোটামুটি থাকে প্রত্যেকটা পোর, এগুলো এখান থেকে যদি জুম ইন করি তো এরকম থাকে। আমার কাজ হচ্ছে মনোলিথ ক্রিয়েট করলে যেটা হয়, মানে হচ্ছে আমরা প্রচুর সার্ফেস এরিয়া পাচ্ছি ইন্টারনালি, ওর মধ্যে আমরা কি ডিপোজিট করবো, আমাদের অ্যাক্টিভ ক্যাটালিস্ট যেগুলা অ্যাক্টিভ ক্যাটালিস্ট পার্টিকেল গুলা ডিপোজিট করবো। মানে এটা বেসিক্যালি মনোলিথটা কি হিসেবে ইউজ করি বলেন তো, ক্যাটালিস্ট সাপোর্ট হিসেবে। সো মনোলিথিক শেপে আসবে, এবং ওইটার উপর হচ্ছে এই যে ভিতরে আগে তো নাহলে শুধু এক্সটার্নাল সার্ফেস এরিয়াতে, যে এখানে যেটা দেখাচ্ছিলাম এক্সটার্নাল ওই অ্যালুমিনাম সিলিকের এক্সটার্নাল সার্ফেস এরিয়াতে ও হচ্ছে ইমপ্রেগনেটেড অবস্থায় আছে বা ইমোবিলাইজ অবস্থায় আছে। বাট মনোলিথিক শেপে যদি আমরা নিয়ে যাই, ও হচ্ছে এক্সটার্নাল তো আছেই, প্লাস হচ্ছে ইন্টারনালি প্রচুর পরিমাণে সার্ফেস এরিয়া প্রোভাইড করছে। তো আমি হিউজ অ্যামাউন্ট হচ্ছে অ্যাক্টিভ ক্যাটালিস্ট গুলা কি করতে পারবো, এই হচ্ছে এই যে ওয়াল গুলাতে কি করতে পারবো বলেন তো, ওয়াল গুলাতে আমরা ডিপোজিট করতে পারবো লেয়ার আকারে। তো ওয়াল গুলার যেটা হয় দেখেন, ওয়াল গুলা 0.17 মিলিমিটার পর্যন্ত হতে পারে, এগুলো সুন্দর একদম হচ্ছে আইডিয়াল শেপের হয়। এবং যদি হচ্ছে আমরা ওটার আর্ম চিন্তা করি বা হচ্ছে কোন ইয়ে আর কি দৈর্ঘ্য প্রস্থতি চিন্তা করি, সেটা হচ্ছে 1 মিলিমিটারের মতো হয়। এই মনোলিথ গুলো এরকম ভাবে কাজ করে, একটা ক্যাটালিস্ট সাপোর্ট যেটা হাইলি ডিসপার্স করা যায় আর কি অ্যাক্টিভ ম্যাটেরিয়াল গুলা। তাহলে ক্যাটালিস্টের ক্লাসিফিকেশন আর হচ্ছে রিয়েল টাইম ইমেজ গুলা দেখে বুঝলাম ক্যাটালিস্ট কিভাবে হচ্ছে দেখা যায় বা কিরকম ক্যারেক্টারাইজেশন আছে ওর। জি স্যার। এস স্যার। জি স্যার। তো এখন আমরা যাই যে ক্যাটালিস্টে হচ্ছে যে ক্যাটালিস্ট সারফেসে গ্যাস ক্যাটালিস্ট ইন্টারঅ্যাকশনটা কিভাবে হয় সেটা বোঝার জন্য। তো আমি বারবার বলছি ক্যাটালিস্টের হচ্ছে আমার সাইড একটা সারফেস ফেনোমেনা, তাই না? ক্যাটালিস্টের সারফেসে হচ্ছে রিয়েক্টেন্ট গুলো আসবে, ও হচ্ছে ওখানে অ্যাবজর্ব হবে, অ্যাবজর্পশন, তাই না?
Yes, sir. স্যার অ্যাবজর্পশনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফিজিক্স অ্যাবজর্পশন, ফিজিক্যাল অ্যাবজর্পশন বা ফিজিক্স অপশন, কেমিক্যাল অবজর্পশন। আর একটা হচ্ছে কেমিজ অপশন বা কেমিক্যাল অ্যাবজর্পশন। তো ফিজিক্স অপশন গুলাতে কি হয়, ফিজিক্স অপশন গুলায় আমরা যদি হচ্ছে ফিজিক্স অপশন চিন্তা করি, এটা হচ্ছে খুবই উইক বন্ডের মাধ্যমে হয়, তাই না? যে কোনো মলিকিউল হতে পারে, নরমালি হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স এর কারণে এটা হয়ে থাকে। তো খুব উইক ফোর্স এটা, এবং দেখা যায় এটা হচ্ছে এক্সোথার্মিক একটা প্রসেস। মোটামুটি এক্সোথার্মিক প্রসেস, এটা হচ্ছে হিট অফ রিঅ্যাকশন যেটা হয় 1 to 15 কিলো ক্যালোরি পার মোল হয়। সো এটা মোটামুটি হচ্ছে একটা ইউনিফর্ম লেয়ার ফরমেশন করে, বাট খুবই উইক হয় আর কি। তো মাল্টিপল লেয়ারও ফরমেশন করতে পারে না, মানে হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার ফরমেশন করে, মানে সারফেসটার উপরে। তো হচ্ছে নরমালি এটা হচ্ছে দেখা যায় টেম্পারেচার যত আমরা বাড়াতে থাকি, হাই টেম্পারেচার যত হতে থাকবে, মলিকিউল গুলো হচ্ছে কি হবে, ওখান থেকে ডিসঅর্পশন হতে থাকবে, তাই না? সরে যাবে, অ্যাবজর্পশন থেকে ডিসঅর্পশন হয়ে যাবে হাই টেম্পারেচার হলে। এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাবজর্পশন গুলোর প্রপার্টি। তো নরমালি ক্যাটালিস্ট গুলো হচ্ছে ফিজিক্যাল অ্যাবজর্পশনে খুব কমই যায়। যেটা হয় সেটা হচ্ছে কেমিক্যাল অ্যাবজর্পশন, ক্যাটালিস্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কেমিজর্পশন। সো কেমিজর্পশন এক্সোথার্মিক প্রসেস, বাট হচ্ছে এটার যেটা হয় কেমিজর্পশনে হচ্ছে হিট অফ রিঅ্যাকশন খুবই হাই, 40 থেকে 400 কিলোজুল পার মোল হতে পারে এক্সোথার্মিক প্রসেস। এটাকে কেমিক্যাল ইন্টারেকশন হবে, রিয়েক্টেন্ট এন্ড সারফেস, ক্যাটালিস্ট সারফেসের মধ্যে কেমিক্যাল ইন্টারেকশন হবে। কেমিক্যাল ইন্টারেকশন হয়ে যেটা হবে, আপনার হচ্ছে মলিকুলার চেঞ্জ হয়ে যেতে পারে, বন্ড চেঞ্জ হয়ে যেতে পারে, আর বন্ড চেঞ্জ হতে পারে। তো এটা হচ্ছে খুবই স্ট্রং হচ্ছে আমরা ইন্টারেকশন ক্যাটালিস্ট সারফেস এবং হচ্ছে আপনার মলিকুল গুলোর মধ্যে। যদি আমরা একটা এক্সাম্পল বলি, তাহলে দেখা যাবে এখানে যদি আমরা ইথিলিনের যদি হচ্ছে প্লাটিনামের উপর কিভাবে কাজ করে সেটা যদি দেখতে চাই, যে সাপোজ আমাদের ইথিলিন আসলো, এখানে এটা হচ্ছে প্লাটিনামের, দেয়ার আর সাম অ্যাক্টিভ সাইট। অ্যাক্টিভ সাইটটা কি আমি একটু পরে বলছি, মনে করেন যে এখানে হচ্ছে আমার বসবে আর কি ওরা। তো কার্বনটা এসে যেটা করছে, কার্বন হচ্ছে আর হাইড্রোজেন, ওরা হচ্ছে ওই যে অ্যাক্টিভ সাইট গুলা ক্যাটালিস্টের, সেটার সাথে ইন্টারেক্ট করছে, কেমিক্যালি ইন্টারেক্ট করছে, কাইন্ড অফ হচ্ছে একটা সিউডো বন্ডের মতো ফরমেশন করে। তো প্লাটিনামের সাথে হচ্ছে এই যে বন্ড ফরমেশন করলো, বন্ড ফরমেশন করলে যেটা হয় সেটা হচ্ছে খুবই হাইলি অ্যাক্টিভ হয়ে যায়, মানে মলিকিউল গুলা হাইলি রিয়েক্টিভ হয়ে যায়, কারণ এটা হচ্ছে স্টেবল না তেমন, হাইলি রিয়েক্টিভ হয়। এত হাই রিয়েক্টিভিটি অ্যাকচুয়ালি ক্যাটালিস্টকে এত তাড়াতাড়ি কাজ করতে দেয়, এটাও হাইলি রিয়েক্টিভ, এই পার্টও হাইলি রিয়েক্টিভ। তো নর্মালি হচ্ছে মলিকিউল গুলো কখনো হাইলি রিয়েক্টিভ স্টেবল মানে স্টেজে থাকতে চায় না, ওরা স্টেবল স্টেজে আসতে চায়। তো স্টেবল স্টেজে আসতে হলে যে কাজ করতে হবে, তিনি নিড টু রিয়েক্ট, রাইট? সো হচ্ছে ইন্ডিভিজুয়ালি যেখানে হাইড্রোজেন আর হচ্ছে আমার ইথিলিন হচ্ছে রিয়েক্ট করছিল না, ক্যাটালিস্টের অ্যাবজর্পশনের কারণে ওরা যখন বসলো, ওদের হচ্ছে ইন্টারমল যে মলিকুলার হচ্ছে নেচার বা অরবিটাল নেচার, এটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যাওয়ার কারণে যেটা হয়, এরা খুবই হাইলি রিয়েক্টিভ স্পেসিস হয়ে যায়। তো এরা যেহেতু হাইলি রিয়েক্টিভ হবে, এখন অবশ্যই ওদের রিয়েক্ট করতে হবে, রিয়েক্ট করে যেটা ফরমেশন করবে, এখানে হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে ইথিলিন ডাইইন ফরমেশন করছে, এটার নাম হচ্ছে ইথিলিন ডাইইন, মানে হচ্ছে একটা হাইড্রোজেন ওর কাছ থেকে সরে গেছে। জি স্যার। তো যেটা হবে, এতে ইথিলিন ডাইন করে হচ্ছে দেখেন ওইটা হাইড্রোজেন রিলিজ হয়ে গেল, ওইটা হয়ে যাবে কোনরকম থ্রি বন্ধন অফ এইচ, তাই না? CH2, তিন বন্ধন না তো, সরি, এখানে পুরো রিয়েকশনটা দেখায় নাই, এখান থেকে হচ্ছে যেটা হবে, পুরো হাইড্রোজেন আরেকটা রিয়েক্ট করবে, এটা হচ্ছে তিন বন্ধন করে আপনার এরকম হবে। এখান থেকে ওর হচ্ছে একটা হাইড্রোজেন চলে গেছে, দুইটা হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে হচ্ছে অ্যাবজর্পশনের পর বাকি দুইটা হাইড্রোজেন চলে যাবে, এটা হচ্ছে ওভারঅল রিয়েকশন আর কি। তো এটা হচ্ছে মলিকুলার লেভেলে কিরকম চেঞ্জ হয়, এটা হচ্ছে এই যে এরকম ছবিতে বোঝাইছে, বন্ড লেন গুলা চেঞ্জ হয়, যে হচ্ছে প্লাটিনাম মলিকুলে যে প্লাটিনাম প্লাটিনাম এগুলো বড় বড় গুলা শেপের, এর সাথে হচ্ছে কেমিক্যালি ইন্টারেক্ট করে এই যে কার্বনটা। তো এই যে কার্বন, এই যে আরেকটা কার্বন, এখানে তিনটা হাইড্রোজেন, সো কেমিক্যাল ইন্টারেকশনটা কিরকম হয় সেটা এখানে দেখানো। সো ইথিলিন ডাইন ফরমেশন করে, এটা হচ্ছে হাইলি অ্যাক্টিভ, হাইলি রিয়েক্টিভ মলিকিউল। তো হাইলি রিয়েক্টিভ মলিকিউল তো এইভাবে থাকবে না, তো যেটা করবে সেটা হচ্ছে ওইখান থেকে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে রিয়েক্ট করতে চাবে। বুঝতে পারলাম? ইয়েস স্যার।
সো এইভাবেই হচ্ছে নর্মালি কাজ করে। এখন এই যে আমরা বললাম অ্যাক্টিভ সাইট বা অ্যাক্টিভ সাইট বলতে কি বুঝি, যে এখানে আমি একটা সংজ্ঞা লিখে দিচ্ছি যে অ্যাক্টিভ সাইট ইজ এ পয়েন্ট অফ দ্য ক্যাটালিস্ট সারফেস দ্যাট ক্যান ফর্ম স্ট্রং কেমিক্যাল বন্ড উইথ দ্য অ্যাবজর্ব অ্যাটম অফ দ্য মলিকিউল। এটাকে বলতেছি আমরা অ্যাক্টিভ সাইট। অ্যাক্টিভ সাইট যেখানে অ্যাকচুয়ালি ক্যাটালিস্ট গুলো বসবে। এই যে ক্যাটালিস্ট সারফেস, অ্যাক্টিভ সাইট আর দ্য পয়েন্টস অন দ্য ক্যাটালিস্ট সারফেস দ্যাট ক্যান ফর্ম এ স্ট্রং কেমিক্যাল বন্ড। পুরা ক্যাটালিস্ট, এটা নর্মালি হচ্ছে এখনকার হাইপোথিসিস যে পুরা ক্যাটালিস্টে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে সমস্ত মলিকিউল গুলোর সাথে রিয়েক্ট করে না, পুরা ক্যাটালিস্ট সারফেসে রিয়েক্ট করবে না, ওর মধ্যে কিছু হচ্ছে পয়েন্ট থাকবে যেগুলো হচ্ছে শুধুমাত্র রিয়েক্ট করবে। রিয়েক্ট করবে মানে হচ্ছে ওর সাথে বন্ড ফর্মেশন করবে, অ্যাবসর্পশন করবে, ওগুলোকে আমরা বলতেছি অ্যাক্টিভ সাইট। তো অ্যাক্টিভ সাইট হচ্ছে কিভাবে হয় ক্যাটালিস্ট গুলো, যখন আমরা ক্যাটালিস্ট ফর্মেশন করি, আমরা ক্যালসাইন্ড করি। প্রথম হচ্ছে আমার এটা হচ্ছে নর্মালি তো এটা কিরকম থাকে, যেমন হচ্ছে আমি যদি বানাই, নিকেল যদি মনে করেন অ্যালুমিনিয়ামের উপর হচ্ছে আমরা আপনার নিকেল ফর্মেশন করে নিকেল হাইড্রোক্সাইড হিসেবে থাকবে। যখন হচ্ছে আমরা সিনথেসিস করতেছি, এটাকে যখন ড্রাইং করব তখন হচ্ছে নিকেল হাইড্রোক্সাইড থেকে ড্রাইং এন্ড ক্যালসিনেশন, ক্যালসিনেশন বলে হাই টেম্পারেচার সিন্টারিং বলে, একদম 800 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বা 600 ডিগ্রি এত হাই টেম্পারেচার নিয়ে যায়। তো এটা তখন হচ্ছে মেল্টেড হয় এবং হচ্ছে আপনার ক্রিস্টালাইজেশন হয়, রিক্রিস্টালাইজেশন, তখন ফর্মেশন হয় নিকেল অক্সাইড। তো যখন হচ্ছে নিকেল অক্সাইডটাই হচ্ছে মেইন ক্যাটালিস্ট, যখন হচ্ছে আমার এই নিকেল অক্সাইডের ফর্মেশন হলো ক্যালসিনেশনের সময় ক্রিস্টালাইজেশন হয়ে, তখন হচ্ছে আমার দেখা যায় যে ক্রিস্টালাইজেশন হচ্ছে গেইন বাউন্ডারিজ থাকে, প্রত্যেকটা ক্রিস্টালের মধ্যে হচ্ছে গ্রেইন থাকবে, গ্রেইন, গেইন বাউন্ডারিজ। এই বাউন্ডারিজ গুলা মূলত ইররেগুলার, আপনার রিক্রিস্টালাইজেশন হবে যখন, তখন হচ্ছে এরকম গ্রেইন বলি, গ্রেইন বাউন্ডারিজ। এইগুলো নর্মালি হচ্ছে অ্যাক্টিভ সাইট হিসেবে কাজ করে, এগুলোকে নর্মালি বলি সারফেস ইররেগুলারিটিস। সারফেস ইররেগুলারিটিস কিরকম বলেন তো, মানে হচ্ছে ইররেগুলারিটিস বললাম, এটা হচ্ছে কি বোঝাচ্ছে? মানে স্যার সারফেসটা মসৃণ আর কি। ইররেগুলারিটিস মানে এটা হচ্ছে আপনার মসৃণ না, মানে হচ্ছে এখানে প্রচুর রাফ সারফেস থাকবে। রাফ মানে হচ্ছে জি ইররেগুলারিটিস। স্যার। তারপর অ্যাটম ডিসলোকেশন, আপনার রিক্রিস্টালাইজেশনের সময় নরমালি হচ্ছে সাপোজ লাইক এরকম থাকতেছে এফইও এফইও এরকম। তো এখানে দেখা যাচ্ছে আপনার একটা হচ্ছে অ্যাটম এখান থেকে সরে গেল, অক্সিজেন এখান থেকে সরে গেল সামহাউ ফরমেশনের সময়, তো এখানে একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়, এটাকে অ্যাটমিক ডিসলোকেশন বলতেছে। এগুলো নর্মালি অ্যাক্টিভ সাইট হিসেবে কাজ করে। তারপরে আনস্যাচুরেটেড অ্যাটমস, যেগুলো হচ্ছে যে বললাম অ্যাটম যদি সরে যায়, ওর এক হাত ফেরামের একটা হাত ফাঁকা থেকে যাচ্ছে, তো ওইখানে এসে তখন বাইরে থেকে মলিকুলগুলো বসবে, এর জন্য এটাকে বলতে আনস্যাচুরেটেড আপনার অ্যাটমস বলতেছি। তারপর হচ্ছে এইজেস হতে পারে, এইজ অফ ক্রিস্টাল, এগুলো সবই তো মেটাল, এগুলো ক্রিস্টাল ফর্মেশন করে তাই না, মেটালিক অক্সাইড গুলা ক্রিস্টাল ফর্মেশন করে, এইজ অফ ক্রিস্টাল। তারপর ক্র্যাকস হতে পারে, এই যে ইরেগুলারিটিস কথা বললাম, ক্র্যাকস অফ গেইন বাউন্ডারিজ হতে পারে, এগুলা সবগুলা আপনার অ্যাক্টিভ সাইট হিসেবে কাজ করতে পারে। বুঝতে পারলাম? সো এইগুলা হচ্ছে অ্যাক্টিভ সাইট, একটা হচ্ছে যখন ক্যাটালিস্ট বলছি, এবং হচ্ছে এখানে হচ্ছে অ্যাক্টিভ সাইট গুলাতেই পুরা ক্যাটালিস্টের উপর না, বরং হচ্ছে অ্যাক্টিভ সাইটের মধ্যে হচ্ছে আমার ক্যাটালিস্ট মানে মলিকিউল গুলো আসবে, ওরা বসবে এবং হচ্ছে রিয়েকশন করবে, যেভাবে দেখাচ্ছি টিপিক্যাল রিয়েকশন প্রসেস। তো এরা হচ্ছে আপনার অ্যাক্টিভ সাইট গুলো হচ্ছে পয়েন্ট অফ দ্য ক্যাটালিস্ট সারফেস দ্যাট ক্যান ফর্ম এ স্ট্রং কেমিক্যাল বন্ড উইথ দ্য মলিকিউলস অন দ্য অ্যাবজর্ব অ্যাটম অফ দ্য মলিকিউল। তো এখান থেকে আরেকটা সংজ্ঞাতে আসি আমরা, যেটা টার্ন ওভার ফ্রিকোয়েন্সি বলি বা টিইউএফ, ক্যাটালিস্টের একটা এক্সপ্রেশন আর কি। টার্ন ওভার ফ্রিকোয়েন্সি টিইউএফ কে বলি, যেটা হচ্ছে নাম্বার অফ মলিকিউল রিয়েক্টিং, মলিকিউল মিন্স ইউর রিয়েক্ট্যান্ট, পার অ্যাক্টিভ সাইট পার সেকেন্ড। মানে প্রতি সেকেন্ডে মনে করো একটা, মানে মনে করি আমরা একটা হচ্ছে মানে ক্যাটালিস্টের মধ্যে 10⁶ সংখ্যক হচ্ছে অ্যাক্টিভ সাইট আছে। তো কি পরিমাণ মলিকিউল আমার এই প্রতি মানে একটা অ্যাক্টিভ সাইটের মধ্যে কি পরিমাণ মলিকিউল পার সেকেন্ডে রিয়েক্ট করছে, তাকে আমরা বলি টার্ন ওভার ফ্রিকোয়েন্সি। সো এটা হচ্ছে যে আপনার এক্সপেরিমেন্টের সময় হচ্ছে ডিটারমাইন করা যায় কি পরিমাণ হচ্ছে মলিকিউল এখানে অ্যাটাচড হচ্ছে, মানে ক্যাটালিস্ট এক্সপ্রেশন আর কি, ক্যাটালিস্টের পারফরমেন্স এক্সপ্রেশন করি আমরা নর্মালি এটা দিয়ে। সো এটা এটা বুঝতে পারলাম তাইলে। আরেকবার যদি বলতেন স্যার। টার্ন ওভার ফ্রিকোয়েন্সি যেটা বললাম, অ্যাক্টিভ সাইট আপনার ক্যাটালিস্টের প্রচুর অ্যাক্টিভ সাইট থাকবে, এখন এটা একটা ক্যাটালিস্টের পারফরমেন্স কিরকম ও কিরকম অ্যাবজর্পশন করতে পারছে বা ওর অ্যাক্টিভ সাইট কি পরিমাণে আছে,
সেটা বোঝানোর জন্য একটা হচ্ছে এক্সপ্রেশন ইউজ করি যেটাকে বলে টার্ন ওভার ফ্রিকোয়েন্সি বা টিউএফ। তো এটার সংজ্ঞাটা হচ্ছে আপনার ইটস দ্য নাম্বার অফ দ্য মলিকিউল রিয়েক্টিং পার অ্যাক্টিভ সাইট পার সেকেন্ড। মানে হচ্ছে প্রতি সেকেন্ডে প্রতিটা অ্যাক্টিভ সাইটে কতগুলা মলিকিউল রিয়েক্ট করছে। তো যত হাই মলিকিউল রিয়েক্ট করবে ক্যাটালিস্ট তত বেশি হচ্ছে অ্যাক্টিভ থাকবে বা তত বেশি হচ্ছে হাই পারফরমেন্স থাকবে, আর এফিসিয়েন্সি তত বাড়বে। এর জন্য হচ্ছে এটা একটা এফিসিয়েন্সি ম্যাট্রিক্স বলতে হলে ক্যাটালিস্টের। আরেকটাকে বলি হচ্ছে ডিসপারশন। ডিসপারশন আর ডি, ডিসপারশনের সংজ্ঞাটা হচ্ছে যেটা সেটা হচ্ছে স্যার তাহলে কি বলতে পারি টিওএফ টার্ন ওভার ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তত ভালো? হুম এই যে আমরা ক্যাটালিস্ট সাপোর্টের কথা বললাম, ওটার উপর অ্যাক্টিভ, ওর মধ্যে মেইন অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বা অ্যাক্টিভ ক্যাটালিস্টটা হচ্ছে দিচ্ছি, ওইখানে একটা টার্ম আছে ডিসপারশন। এটা কি কি বলছে? ফ্র্যাকশন অফ দ্য মেটাল অ্যাটম, fraction of the metal atom deposited on the catalyst at an active surface. So হচ্ছে metal atom মানে বলছি ক্যাটালিস্টের হচ্ছে অ্যাটম গুলা, মানে fraction of the metal atom deposited on the catalyst মানে হচ্ছে আপনার একটা সাপোজ এরকম একটা আমার ক্যাটালিস্ট আছে, প্রচুর পরিমাণে অ্যাক্টিভ সাইট আছে, কি পরিমাণ হচ্ছে আপনার মেটাল অ্যাটম ওর মধ্যে হচ্ছে আপনার থাকবে, মানে হচ্ছে আপনার এই যে সাপোর্টের উপর মেটাল কতগুলো আছে, মানে হচ্ছে আপনার অ্যাক্টিভ ক্যাটালিস্ট, সাপোজ লাইক অ্যাক্টিভ ক্যাটালিস্ট হচ্ছে Fe2O3, এই মেটাল অ্যাটম কয়টা হচ্ছে যে আপনার সারফেস বরাবর আছে সেটাকে বলতেছে আমরা ডিসপারশন, মানে হচ্ছে ডি, কতটুকু ডিসপার্স হয়ে আছে এখানে। বুঝতে পারলাম? মানে স্যার একটা সারফেসের ভিতরে কি পরিমাণ ক্যাটালিস্ট ডিসপার্স অবস্থা আছে হ্যাঁ ওটা মানে বোঝানোর হ্যাঁ জন্যই আর কি। হ্যাঁ এই যে এবং ফ্র্যাকশন, মানে ফ্র্যাকশন অফ দ্য মেটাল অ্যাটম ডিপোজিটেড অন দ্য ক্যাটালিস্ট, কত ফ্র্যাকশন আছে আর কি। আর মেটাল অ্যাটমটা তো স্যার ক্যাটালিস্টের, তাই না? হ্যাঁ হ্যাঁ ক্যাটালিস্টে, মানে ক্যাটালিস্ট ঠিক আছে, সাপোর্টের উপর কতটুকু ডিপোজিশন অবস্থা আছে সেটা বোঝানোর ডিপোজিশন জন্য অবস্থা আছে। ডিসপারশন ইউনিট ইউজ জি, করা হয় আর কি। তা হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাকুক। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ওই যে ক্যাটালিস্টের কাজগুলো আরো ডিটেলস এ দেখবো, মানে হচ্ছে এখনো অনেক বাংলা লেভেলে আছে আর কি, এটা মোটামুটি একটু কোয়ালিটেটিভ কাইন্ড অফ, মানে হচ্ছে কোয়ান্টিটেটিভ না। তো কোয়ান্টিটেটিভ পার্টটা হচ্ছে আপনাদের সিলেবাসের জন্য আমাকে বাদ দিতে হয়েছে, কারণ হচ্ছে ওটা ডিটেলস আরো অনেক কিছু আছে আর কি, সেটা এত কিছু দেখানো যাবে না। তো যাই হোক আপনার প্রেজেন্টটা দিয়ে দেন হচ্ছে 16, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, ইয়েস স্যার। 20, Yes, sir. 21, 22, Yes, sir. 23, Yes, sir. 24, Yes, sir. 25, Yes, sir. 26. ইয়েস স্যার। ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। Yes, sir. Thank you, sir. ওয়ালাইকুম Assalamu আসসালাম। alaikum.